বিছানার উপর পড়ে থাকা নূপুরটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে তে। তার চোখে মুখে বিরক্তির আভাস। এই নূপুরটা দেখলেই মনের সূক্ষ্মকোণ হতে কোথাও যেন বিরক্তি আছড়ে পড়ে, কিন্তু কেন তার ব্যাখ্যা তে জানে না। আলমারি থেকে প্রতিটা জামা ভাঁজে ভাঁজে বের করে ব্যাগে সাজিয়ে রাখছে সে। জানালা দিয়ে আসা হিমেল হাওয়া গায়ে কাটা তুলছে। এই বাড়ি থেকে বেরিয়ে গেলে আজ মুক্তি, হ্যাঁ চিরতরে মুক্তি। জাঙ্কুকের জন্য আজ তার একটুও খারাপ লাগছে না, একটুও না। জমতে থাকা অনুভূতিরা কি তবে বিদায় জানিয়েছে? আসবো ওতে। ইউনোর কথায় চমকে তাকায় সে। গলাটা ছেড়ে কেসে ইউনোকে আসতে ইশারা করে। তোর ব্যাগ গোছানো শেষ? হ্যাঁ শেষ। এই বাড়িটার জন্য বড্ড কষ্ট হচ্ছে রেতে, মানুষগুলো একদম ভালো। তো থেকে যা, আমরা বরং চলে যাই। তোকে ছেড়ে থাকতে পারবো না যে। ইউনোর কোমল কণ্ঠতে ভ্রু কুচকে তাকায়, আবার নিজের কাজে মনোযোগ দেয়। ইউনো তের সামনে আরো কয়েক কদম এগিয়ে নরম সুরে বলে, তোকে একটা কথা বলি দে, একদম মন থেকে। হ্যাঁ বল, তোর কণ্ঠ এমন লাগছে কেন? না কিছু না। কি বলবি তাড়াতাড়ি বল। ইউনো তের দু হাত নিজের মুঠোয় নিয়ে নেয়, যার কারণে তে কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। তবুও নিজেকে ধাতস্থ করে শান্ত দৃষ্টিতে তাকায়। যদি বলি তোকে ভালোবাসি, তবে কি খুব বেশি অন্যায় হয়ে যায়? এটা আর নতুন কি? তুই আমাকে ভালোবাসিস, আমি তোকে, বন্ধু বন্ধুকে ভালোবাসতেই পারে। নো। মানে না কেন? আমি তোকে সারা জীবনের জন্য পেতে চাইতে। উইল ইউ ম্যারি মি? তে থমকে যায়, দু পা পেছিয়ে আলমারির সঙ্গে ঠেসে দাঁড়ায়। তার অনুভূতি থমকে গিয়েছে, সবকিছু পাগল পাগল লাগছে। ইউনো নিতান্তই তার বন্ধুয়ের বেশি, আর দু অক্ষরও তে ভাবতে পারে না। আর ইউনো কিনা তাকে স্ত্রী হিসাবে চাইছে। দেখ ইউনো, আমি তোকে ওই চোখে কোনোদিনও দেখিনি। তুই শুধুই আমার বন্ধুয়ের বেশি না। একটা কথা ভাব, তোর সাথে আমার ধর্মের দিক দিয়ে যায় না। তুই খ্রিস্টান আর আমি মুসলিম, আর আমি তোকে দেখতে আমার ব্যক্তিগত জীবনে কেউ নেই। আর ধর্ম, তুই চাইলে আমি তোর জন্য মুসলমান হতে পারি, শুধু তুই একবার রাজি হয়ে যা প্লিজ তে, আই নিড ইউ। তে চমকে যায়, তার শরীরে কাঁটা দিয়ে উঠেছে। কি বলছে এই ছেলেটা? যে করে হোক ইউনোকে বোঝাতে হবে। দেখ ইউনো, তুই আমার বন্ধু, আমি বন্ধু হিসাবে তোকে ভীষণ পছন্দ করি, কিন্তু একজন স্বামী হিসাবে তোকে মেনে নিতে পারবো না। তো কাকে পারবি? জাঙ্কুককে, জিয়ন জাঙ্কুককে? ইউনো। ইউনো শান্ত কণ্ঠে ধমক দিয়ে উঠে তে। কখনো ইউনোর মুখে এমন কথা শুনবে বলে আশা করেনি। তবে ইউনো হঠাৎ এই প্রশ্ন করলো কেন? জিয়ন জাঙ্কুকের কথা এখানে আসছে কেন? কেন তুই জানিস না? আজ সকালেই জাঙ্কুকের দাদা তোকে এই বাড়ির বউ হিসেবে প্রস্তাব রেখেছে, কিন্তু আঙ্কেল বারণ করেছে। কই, আমি তো জানি না। আঙ্কেল আজকেই ঢাকায় ব্যাক করতে চাইছে, কিন্তু হঠাৎ তিনি অসুস্থ হওয়ায় কাল সকালে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছেন। আমায় কেউ কিছু বলেনি, শুধু তৈরি থাকতে বলেছে, কাল ঢাকায় ফিরবে। কেন? যদি জানতি তবে বুঝি জাঙ্কুককে বিয়ে করতি? ইউনো কথা শেষ করার আগেই তে দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। বর্তমানে ইউনোকে তার বড্ড তিক্ত লাগছে। অন্ধকার মিশ্রিত রুমটায় বসে নেশায় বুধ জাঙ্কুক। হঠাৎ নিজের মনের বিরুদ্ধে নিজেই সিদ্ধান্ত নিল তেকে ভুলে যাবে। তার কাছে থাকলে তে সবসময় বিপদে আচ্ছন্ন থাকবে। কি দরকার এমন অনিশ্চিত জীবনের? জাঙ্কুক উঠে দাঁড়ায়, টাল সামলাতে না পেরে আবারও হেলে পড়ে যায়। ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে আবারও উঠে দাঁড়ায়। দেয়ালের সামনে দাঁড়িয়ে তে ছবিতে চুমু খায়। ইস, কি ভুলটাই না করলাম আমি। 8 বছর তোমাতে আচ্ছন্ন থেকে এখন সিদ্ধান্ত নিলাম তোমার আর আমার রাস্তা আলাদা। আমি এত শত ভুল করি কেন বলতে পারবে? ভুল দিয়েই আমাদের সম্পর্ক শুরু। প্রথমে ভুল করে তোমার কাকাতুয়াকে আঘাত করলাম, এরপর আবার ভুল করে তোমাকে শাস্তি দেওয়ার পরিবর্তে তোমার মোহে পড়লাম। আবারও ভুল করে অন্যের উপর বিশ্বাস করে আমার আমানত তোমাকে ওই জেনির কাছে রেখে গেলাম, কিন্তু ওই বেঈমানটা আমার আমানত খেয়ানত করেছে। আর ভুল নয়, সম্পর্ক শেষ, এখানেই সমাপ্তি। জাঙ্কুক থামে, তার চোখ থেকে অনবরত পানি ঝরছে। হঠাৎ দরজার কড়াঘাতে সদ্বিত ফিরে আসে তার। আব্বা, তুই সেই সকালে দরজা দিয়েছিস, এখনো কেন বের হলি না? তুই চাইলে তোর দাদা চান তোর আব্বা ওই মেয়েকে এনে দেবে। তুই বের হ আব্বা, আম্মাকে এত কষ্ট দিস না। জিনের কথায় কিঞ্চিত হাসে জাঙ্কুক।
জাঙ্কুক উঠে দাঁড়ায়। অন্ধকার বারান্দায় পা বাড়াতেই কাকাতুয়া পাখি ছটপট উড়ে এসে তার কাছে বসে একসুরে বলতে থাকে, রাজা তুমি ভালো নেই, রাজা তুমি ভালো নেই। না, তোর রাজা ভালো নেই। ফুলপুরি চলে যাচ্ছে রে, তোর রাজা ভালো নেই। ফুলপুরি তোমার, ফুলপুরি তোমার। সেটা আমি আর তুই জানি, পাখিরা তো জানে না। জাঙ্কুকের কথায় কাকাতুয়া পাখিটি কি বুঝলো কে জানে, ছটপট বারান্দার গ্রিল দিয়ে উড়ে চলে যায় তের বারান্দায়। জাঙ্কুক সেদিকে তাকিয়ে গর্জে ওঠে, তুই অন্তত আমাকে ধোকা দিস না। কোথায় যাচ্ছিস তুই? ফিরে আয়, ফিরে আয় বলছি। জাঙ্কুকের ফোন বেজে ওঠে। একবার, দুইবার, তিনবার ফোন বেজে বন্ধ হয়ে গিয়েছে। জাঙ্কুক ধরল না। কে ফোন করেছে কে জানে। গুরুত্ব না দিয়ে বারান্দায় লেপ্টে বসে যায়। শীতের রাত, কুয়াশায় বাড়ির গেটের লাইটগুলো ধোঁয়াশা হয়ে গিয়েছে। হিমেল হাওয়ায় সারা শরীর কেঁপে উঠছে। আবারও ফোন বেজে উঠছে। জাঙ্কুক দ্রুত রুমে যায়। বোগামের নাম্বার দেখে রিসিভ করে। কি দরকার তোর? এত কল করছিস কেন? তুই ছাইপাশ গেলছিস জাঙ্কুক। তুই না ভালো ছেলে। ভালো হয়ে লাভ কি যদি নিজের চাওয়া পাওয়া অপূর্ণ থাকে? তাহলে খারাপ হয়ে যা। সবসময় বলতি জীবন জাঙ্কুক নিজের স্বার্থ ঠিক রাখে, তবে এখন এত নাটক করছিস কেন? তুই না সবসময় বলতি যে তোর অন্তরীণ প্রণয়, সে তোর বন্দি ভালোবাসা, ছোট থেকেই তোর কাছে বন্দিনী, তবে এখন ছেড়ে দিচ্ছিস কেন? আবার বন্দি করলে কি ভালোবাসা পাবো পাগলা? জাঙ্কুক হাসতে থাকে, অন্যরকম হাসি। বোগাম বিরক্ত হয়ে ফোন কেটে দেয়। তেই ঘুমিয়ে আছে। কিছুক্ষণ আগে যখন চিন্তায় সবকিছু যখন উলটপালট লাগছিল, তখন আয়ুর কোলে মাথা রেখে সব চিন্তা দূর হয়ে যায় তার। আয়ু আলতো হাতে তের চুলে বিলি কেটে দেয়। সে ঘুমিয়ে গেলে তৎক্ষণাৎ আয়ু কম্বল মুড়িয়ে দিয়ে নিচের রুমে চলে যায়। দরজা ফাঁক করে নিঃশব্দ পায়ে রুমে ঢুকলো কেউ। তের পাশে থেমে অপলকভাবে তাকিয়ে আছে কিছুক্ষণ। তুমি চলে যাও, চলে যাও তুমি। যেখানে আমি তোমায় পাবো না সেখানে তুমি থেকো না, আর আমি থাকতেও দেব না। যদি আমি তোমায় না পাই তবে কারো পাওয়ার অধিকার নেই। ভালো থেকো তে, আলবিদা। অজ্ঞাত ব্যক্তিটি আবারও নিঃশব্দ পায়ে বেরিয়ে যায়। তার চোখে মুখের খুশির ঝলক। সকাল সকাল কারো কান্নার আওয়াজে ঘুম ভাঙে তের। তার মাথার কাছে জিনকে দেখে তড়াক করে উঠে বসে। আন্টি আপনি? আমাকে তুমি বাঁচাও মা, আমাকে তুমি বাঁচাও। আমার ছেলেটাকে আর প্রাণে মেরো না। আন্টি আপনি কি বলছেন এইসব? কাল সকালে দরজা বন্ধ করেছে, আজ এখনো খোলেনি। এইসব কেন করছে আন্টি? তোমার জন্য। তোমার বাবাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল তিনি, তা প্রত্যাখ্যান করেন। এরপর সে রুমে ঢুকে আবার বের হয়। বাড়ির বাইরে গিয়ে কি সব ব্যাগে করে নিয়ে রুমে ঢুকে আর খোলেনি দরজা। আমি তাহলে এই বিষয়ে কি করতে পারি আন্টি? তুমি জাঙ্কুককে বাইরে আসতে বলো, দেখবে সে বাইরে বের হবে। ঠিক আছে আন্টি, আমি চেষ্টা করব। তের কথা শেষ হতেই হুড়মুড় করে রুমে ঢুকেন ইয়ুনচুন। তেকে উদ্দেশ্য করে তিনি শুধালেন, মামনি তৈরি হয়ে নাও, 1 ঘন্টা পরেই আমাদের মাইক্রোবাস আসবে। জিনের কান্নারত মুখটার দিকে তাকিয়ে ইয়ুনচুন এগিয়ে আসে। ভাবি জাঙ্কুকের এইসব করে কি হবে? আমরা তো আমাদের কথার খেলাপ করতে পারবো না। মেয়ের বিয়ে অন্যত্র ঠিক করে এসেছি। আপনাদের সমস্যাটাও আমি বুঝতে পারছি, তবে আপনাদের মেয়েকে আমরা কখনো ফেলবো না। হ্যাঁ তা আমি জানি। তে শূন্য হাতে জাঙ্কুকের রুমের সামনে থেকে ফিরে আসে। বেশ কয়েকবার ডাকার ফলেও জাঙ্কুক দরজা খুলেনি। অন্যদিকে জেহব সহ বাড়ির সকলে কান্নারত মুখটার দিকে তাকিয়ে তে নিজেকে বড্ড অসহায় ভাবছে। এই মুহূর্তে কেন যেন মনে হচ্ছে জাঙ্কুককে তার কাছে টেনে নেওয়া উচিত। এমন পরিবার, এমন অন্ধ ভালোবাসা সে কখনো পাবে না। কিছুক্ষণেই উপলব্ধি করে যদি জাঙ্কুকের কাছে নিজেকে একবার সমর্থন করে, তবে পরিবার ছেড়ে নিজেকে অনেক দূরে থাকতে হবে। তে নিজের পুরো রুমটাতে আরেকবার চোখ বুলিয়ে নেয়। ব্যাগপত্র নিয়ে মোবাইল হাতে নিয়ে রুম থেকে বের হতে মোবাইলের মেসেজ টোন বেজে ওঠে। আননোন নাম্বার থেকে মেসেজ দেখে সহসা ভ্রুযুগল কুঁচকে যায় তার। এতদিনের জানতে চাওয়া সত্যিটা তবে তে সামনে এসেছে, কিন্তু এখন কি করবে সে? ব্যাগপত্র রেখে তে একছুটে তার বাবার কাছে যায়। তার শরীর কাঁপছে, নিজেকে বড্ড অসহায় লাগছে। পাপা পাপা প্লিজ, আমি এখান থেকে যাব না। যাবে না মানে কি? পাপা আমি জাঙ্কুককে বিয়ে করব, প্লিজ পাপা।
এসব কি কথা? আমার সিদ্ধান্ত আমি নিয়েছি, তোমার কথায় সবটা হবে না। প্লিজ পাপা, আই নিড জাংকুক। তের এমন কথায় বাড়ির সকলে চমকে তাকায়। ইউনো চোখ মুখ লাল হয়ে আছে, তার বুকের ভেতরটায় কেমন উথল পাথল ঝড় বয়ে যাচ্ছে। আমার কথা শোনোতে, এই মুহূর্তে আমরা চলে যাব। তোমার ব্যাগপত্র নিয়ে আসো। আমি যাব না পাপা, আমি যাব না। তে এক ছুটে আবারও দোতলায় চলে যায়। তার পেছন পেছন বাড়ির সকলেই আসতে থাকে। জাংকুকের দরজার সামনে দাঁড়িয়ে অনবরত করাঘাত করছে তে। প্লিজ জাংকুক, দরজা খুলুন, আমি ফিরে এসেছি, আপনি প্লিজ দরজা খুলুন। রুমের ভেতর থেকে জাংকুক তে কথাগুলো শুনতে পেলেও পাত্তা দিল না। সে ভেবেই নিয়েছে হয়তো তাকে বের করার জন্য তে এমনটা করছে। জাংকুক, আপনি শুনতে পাচ্ছেন না? তে ফিরে এসেছে, সে খুব শীঘ্রই আপনার হয়ে যাবে, প্লিজ বেরিয়ে আসুন। মিথ্যা কেন বলছো তে? আমার অনুভূতি নিয়ে তামাশা আমি সহ্য করব না। কসম জাংকুক, আমি ফিরে এসেছি, আপনি দরজা খুলুন, আপনার ভালোবাসার কসম। জাংকুক হুড়মুড় করে উঠে বসে। কেন যেন তের কথা এই মুহূর্তে মোটেও মিথ্যা মনে হচ্ছে না তার। সহসা সোবিন মেয়ের উপর ক্ষিপ্ত হন। তে হাত টেনে নিয়ে যেতে চাইলে তে জাংকুকের উদ্দেশ্যে আবার ডেকে ওঠে, কিন্তু তখন জাংকুক দরজা খুলেনি। পাপা প্লিজ, আমি এই প্রথম তোমার কাছে আবদার করছি, জাংকুককে আমি বিয়ে করতে চাই। তে, তোর বিয়ে ঠিক হয়ে আছে। মিথ্যা কেন বলছো তুমি? হুট করেই দরজা খোলার শব্দে সবাই চমকে তাকায়। সবার চোখের পলকে জাংকুক থেকে একটানে রুমে নিয়ে শব্দ করে দরজা বন্ধ করে দেয়। দরজার বাইরে থাকা সোবিন সহ বাকিরা আহম্মক বনে তাকিয়ে আছে। জাংকুক থেকে শক্ত করে জড়িয়ে ধরে, এতটাই দৃঢ়ভাবে দু হাতের বেষ্টনীতে আঁকড়ে আছে তে এক বিন্দু পরিমাণও নড়তে পারছে না, বরং তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। জাংকুক, কি করছেন আপনি? আমার দম বন্ধ হয়ে আসছে। আসুক, এতক্ষণ যে আমার প্রাণ আটকে ছিল তোর মাঝে, তখন কই ছিলি? এই যে ফিরে এসেছি আমি আবার, ছাড়ুন এবার। ছেড়ে যাবি কখনো? না, আর কখনোই যাব না। সত্যি? হ্যাঁ সত্যি। জাংকুক থেকে ছেড়ে দেয়। তে জাংকুকের বুকে মাথা রেখে জোরে জোরে শ্বাস নিতে থাকে। এলোমেলো চুলগুলো কানের পেছনে গুজে তে ঘুরে তাকাতেই বাকরুদ্ধ হয়ে যায়। পুরো দেয়াল জুড়ে একটি মেয়ের ছবি, তার আশেপাশে ডায়েরির ছেঁড়া কাগজ লাগানো। ভালোভাবে দৃষ্টি রাখতেই বুঝতে পারে এগুলো তার ছবি। হঠাৎ ঘাড়ের কাছে তপ্ত শ্বাস অনুভব করতেই শিউরে উঠে সে। জাংকুক তার ঘাড়ে মাথা রেখে দু হাত আঁকড়ে ধরে। তে অবাক কণ্ঠে বলে, এইসব কি? কোন সব? দেয়ালে এই ছবিগুলো। আমার ছোট্ট ভীর ছবি, আমার ছদ্মবেশী তের ছবি, আমার প্রাণপ্রিয় ফুলপুরের ছবি। এত ছবি? ভালোবেসে আগলে রেখেছি এই ছবিগুলো। আমার তোমাকে কাছে পাওয়া, সময় অসময় তোমাকে দেখতে চাওয়া তৃষ্ণা মিটিয়েছে এই ছবিগুলো। ডায়েরির হাজারটা পাতায় জড়িয়ে আছে তুমি নামক শব্দেরা। আর কি কি করেছেন আমার অবর্তমানে? তোমাকে নিয়ে লেখা আমার অগণিত শব্দ ভাণ্ডারের ডায়েরিটি তোমার কাছে অমূল্যবান হলেও আমার কাছে তা চিরমূল্যবান। সেই ডায়েরির এক একটি পাতা যদি তুমি মনোযোগ দিয়ে পড়তে, তবে আমাকে আর সেই ডায়েরির স্মৃতি দিয়ে দিন কাটাতে হতো না। জাংকুকের কথাতে কি বুঝলো কে জানে। সে শুধু শব্দ করে দীর্ঘ শ্বাস ছাড়লো।